ব্রেকিং নিউজ, সংসদের সমাপনী ভাষণে তারেক রহমানের কড়া বার্তা। রাজনীতি নয়, এখন অগ্রাধিকার জনজীবন, কর্মসংস্থান ও স্বাস্থ্য। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন, ইতিহাসের বিতর্ক নয়, এখন সময় বাস্তব সমস্যার সমাধান। হামে আক্রান্ত শিশু, বেকার যুবক, বিদ্যুৎ সংকট, শিক্ষা ও স্বাস্থ্যসেবা এসব ইস্যুকেই সামনে রেখে এগোতে চান তিনি। ব্যাংক ঋণ, দুর্নীতি, সংবিধান ও জুলাই সনদ নিয়ে নাহিদ ইসলামের আক্রমণে তোলপাড় রাজনীতি। জাতীয় সংসদের দীর্ঘ ও তীব্র ভাষণে অর্থনীতি, ব্যাংক খাত, সংবিধান ও রাজনৈতিক দলগুলির অবস্থান নিয়ে একের পর এক বিস্ফোরক দাবি তুলে ধরেছেন সংসদ সদস্য নাহিদ ইসলাম। তার বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। দীর্ঘ সময় ধরে টানা বক্তব্য, সংসদের নজিরবিহীন পরিস্থিতি। জাতীয় সংসদের সাম্প্রতিক অধিবেশনের নাহিদ ইসলাম একটি দীর্ঘ ও ধারাবাহিক বক্তব্য উপস্থাপন করেন, যার নির্ধারিত সময়ের চেয়েও বেশি সময় ধরে চলে। ব্রেকিং নিউজ, সংসদের সমাপনী ভাষণে তারেক রহমানের কড়া বার্তা। রাজনীতি নয়, এখন অগ্রাধিকার জনজীবন, কর্মসংস্থান ও স্বাস্থ্য। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন, ইতিহাসের বিতর্ক নয়, এখন সময় বাস্তব সমস্যার সমাধান। হামে আক্রান্ত শিশু, বেকার যুবক, বিদ্যুৎ সংকট, শিক্ষা ও স্বাস্থ্যসেবা এসব ইস্যুকেই সামনে রেখে এগোতে চান তিনি। দীর্ঘ ২৫ কার্যদিবস শেষে শেষ হল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। ১২ই মার্চ শুরু হওয়া এই অধিবেশন রাজনৈতিকভাবে ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সংসদের ভেতরে সরকার ও বিরোধী দলের মধ্যে নানা ইস্যুতে তর্কবিতর্ক হলেও শেষ পর্যন্ত সমাপনী দিনে উঠে আসে বাস্তবমুখী বার্তা। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান তার সমাপনী ভাষণে স্পষ্ট করে দিয়েছেন, দেশ এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে রাজনৈতিক বিতর্ক নয়, বরং জনগণের দৈনন্দিন সমস্যার সমাধানই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী বলেন, ইতিহাস নিয়ে যতই বিতর্ক করা হোক না কেন, তা কোনো হামে আক্রান্ত শিশুর মায়ের কষ্ট লাঘব করতে পারে না। একইভাবে রাজনৈতিক আলোচনা দিয়ে বেকার যুবকের হাতে চাকরি তুলে দেওয়া সম্ভব নয়। তিনি জোর দিয়ে বলেন, আমাদের অগ্রাধিকার হওয়া উচিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি করা এবং মানুষের জীবনমান উন্নয়ন করা। এই বক্তব্যের মাধ্যমে তিনি রাজনৈতিক অঙ্গনে একটি নতুন দিক নির্দেশনা তুলে ধরেছেন, যেখানে আবেগ নয়, বাস্তবতাকেই গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বিশেষভাবে শিশুর স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, দেশে হাম মতো প্রতিরোধযোগ্য রোগে শিশু আক্রান্ত হওয়া দুঃখজনক এবং এটি প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। তার মতে স্বাস্থ্য খাতে শুধু পরিকল্পনা নয়, বাস্তব প্রয়োগ নিশ্চিত করতে হবে। প্রতিটি শিশুর জন্য প্রয়োজনীয় টিকা ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করা এখন সরকারের প্রধান দায়িত্ব। এই বক্তব্যের মাধ্যমে তিনি স্বাস্থ্য খাতে একটি জরুরি কর্মপরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন, যা দ্রুত বাস্তবায়নের দিকে যাবে বলে ধারণা করা হচ্ছে। দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে বেকারত্বকে চিহ্নিত করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যুব সমাজের কর্মসংস্থান নিশ্চিত না হলে দেশের উন্নয়ন টেকসই হবে না। তিনি সংসদ সদস্যদের আহ্বান জানান, আগামী অধিবেশনে সবাই মিলে আলোচনা করে দ্রুত কর্মসংস্থান বৃদ্ধির কার্যকর পরিকল্পনা তৈরি করতে হবে। তার এই বক্তব্য স্পষ্ট করে দেয় যে সরকারের পরবর্তী নীতি নির্ধারণে কর্মসংস্থানই হবে প্রধান অগ্রাধিকার। প্রধানমন্ত্রী বিদ্যুৎ সমস্যাকেও অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অত্যন্ত জরুরি। তিনি প্রস্তাব দেন, সংসদের পরবর্তী অধিবেশনে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করে দ্রুত সমাধান বের করতে হবে। একই সাথে তিনি বৈশ্বিক পরিস্থিতির কথাও তুলে ধরেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশের ওপর পড়েছে বলে উল্লেখ করেন। নারী শিক্ষা ও অর্থনৈতিক ক্ষমতায়ন, নারীদের জন্য একটি বড় ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, পূর্বে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা থাকলেও এখন তা স্নাতক পর্যায় পর্যন্ত সম্প্রসারিত করা হবে। এছাড়া মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও রাখা হবে। তিনি বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে, যা দীর্ঘমেয়াদে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করবে।
শিক্ষা ব্যবস্থায় নতুন উদ্যোগ। যুক্তরাজ্যে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, উন্নত দেশের মতো শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। তিনি ঘোষণা দেন, পর্যায়ক্রমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাগ, ইউনিফর্ম ও জুতা সরবরাহ করা হবে। এর মাধ্যমে তিনি শিক্ষাক্ষেত্রে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। রাজনৈতিক স্থিতিশীলতার গুরুত্ব। প্রধানমন্ত্রী বলেন, একটি স্থিতিশীল সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, বর্তমানে দেশের ওপর প্রায় ৩০ লক্ষ কোটি টাকার ঋণের চাপ রয়েছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তাই তিনি সরকার ও বিরোধী দলকে একসাথে কাজ করার আহ্বান জানান। সংসদে সহযোগিতার নজির। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ অধিবেশনের সমাপ্তি ঘোষণা করতে গিয়ে বলেন, দীর্ঘদিন পর এমন একটি সংসদ দেখা গেল যেখানে সরকার ও বিরোধী দলের মধ্যে সহযোগিতা ছিল দৃশ্যমান। তিনি বলেন, ভবিষ্যতে সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। আইন প্রণয়ন ও বিল পাস। এই অধিবেশনে মোট ৯৪টি বিল পাস হয়েছে। এর মধ্যে অন্তর্বর্তী সময়ের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১১০টি অনুমোদন পেয়েছে। ৭টি অধ্যাদেশ বাতিল করা হয়েছে এবং ১৬টি সময়সীমা শেষ হওয়ায় কার্যকারিতা হারিয়েছে। এটি আইন প্রণয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। ভবিষ্যৎ পরিকল্পনা ও দিক নির্দেশনা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে স্পষ্ট করেছেন, আগামী দিনের রাজনীতি হবে জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি। তিনি বলেন, আমরা অন্য দেশের উদাহরণ দিয়ে নয়, নিজেদের বাস্তবতা থেকে উন্নয়নের পথ খুঁজব। তার এই বক্তব্যে একটি আত্মনির্ভরশীল ও বাস্তবভিত্তিক উন্নয়ন কৌশলের প্রতিফলন দেখা যায়। উপসংহার। সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী ভাষণ শুধু একটি আনুষ্ঠানিক বক্তব্য ছিল না, বরং এটি ছিল একটি দিক নির্দেশনা। প্রধানমন্ত্রী তারেক রহমান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, দেশ এখন এমন এক পর্যায়ে যেখানে রাজনৈতিক বাকবিতণ্ডা নয়, বরং কার্যকর সিদ্ধান্ত ও বাস্তব কাজই সবচেয়ে জরুরি। স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও বিদ্যুৎ, এই ৪টি খাতকে সামনে রেখে সরকার এগোতে চায়। এখন দেখার বিষয়, এই ঘোষণাগুলো কত দ্রুত বাস্তবে রূপ নেয় এবং দেশের সাধারণ মানুষের জীবনে কতটা ইতিবাচক প্রভাব ফেলে। ব্যাংক ঋণ, দুর্নীতি, সংবিধান ও জুলাই সনদ নিয়ে নাহিদ ইসলামের আক্রমণে তোলপাড় রাজনীতি। জাতীয় সংসদের দীর্ঘ ও তীব্র ভাষণে অর্থনীতি, ব্যাংক খাত, সংবিধান ও রাজনৈতিক দলগুলির অবস্থান নিয়ে একের পর এক বিস্ফোরক দাবি তুলে ধরেছেন সংসদ সদস্য নাহিদ ইসলাম। তার বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। দীর্ঘ সময় ধরে টানা বক্তব্য, সংসদের নজিরবিহীন পরিস্থিতি। জাতীয় সংসদের সাম্প্রতিক অধিবেশনের নাহিদ ইসলাম একটি দীর্ঘ ও ধারাবাহিক বক্তব্য উপস্থাপন করেন, যার নির্ধারিত সময়ের চেয়েও বেশি সময় ধরে চলে। শুরুতেই তিনি জানান, মূলত অন্য বিষয়ে কথা বলার পরিকল্পনা থাকলেও অর্থ খাত নিয়ে সাম্প্রতিক বক্তব্য তাকে অবস্থান পরিবর্তনে বাধ্য করেছে। সংসদের ভেতরে তার এই দীর্ঘ বক্তব্য দ্রুতই কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এবং উপস্থিত সদস্যদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। ব্যাংক খাত ও ঋণ সংক্রান্ত তথ্য তুলে ধরে বিতর্ক। বক্তব্যের শুরুতেই তিনি ব্যাংকিং ও আর্থিক খাত নিয়ে প্রশ্ন তোলেন। তার দাবি অনুযায়ী নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের একটি বড় অংশ ঋণগ্রস্ত এবং সংসদ সদস্যদের বিপুল পরিমাণ ঋণ রয়েছে। তিনি বলেন, সংসদ সদস্যদের সম্মিলিত ঋণের পরিমাণ হাজার হাজার কোটি টাকার বেশি, যার বড় অংশ সরকারি দলের সঙ্গে সংশ্লিষ্ট। তার অভিযোগ, অনেকেই নির্বাচনের আগে ঋণ পুনর্তফসিল করে নিজেদের অবস্থান বৈধ করেছেন। এই বক্তব্য সংসদে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং আর্থিক খাতের স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে। বাংলাদেশ ব্যাংক ও নিয়োগ নিয়ে প্রশ্ন। তিনি কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তোলেন। তার মতে, আর্থিক খাতের গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়ার উদ্দেশ্য থাকতে পারে। তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায় যে ঋণ পুনর্তফসিল প্রক্রিয়াকে কেন্দ্র করে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে আর্থিক খাতে প্রভাব ফেলতে পারে। রাষ্ট্রপতি ও অতীত ভূমিকা নিয়ে সমালোচনা। নাহিদ ইসলাম রাষ্ট্রপতির ভূমিকা নিয়েও কড়া সমালোচনা করেন। তিনি অতীতের বিভিন্ন দায়িত্ব ও কর্মকাণ্ডের উল্লেখ করে বলেন, দেশের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের জবাবদিহিতা থাকা প্রয়োজন। তার বক্তব্যে উঠে আসে অতীতের বিভিন্ন তদন্ত, কমিশন ও রাজনৈতিক ঘটনার প্রসঙ্গ, যা সংসদে নতুন বিতর্কের জন্ম দেয়।
সংবিধান ১৯৭২ নিয়ে কঠোর অবস্থান। তিনি ১৯৭২ সালের সংবিধান নিয়ে সরাসরি সমালোচনামূলক অবস্থান তুলে ধরেন। তার মতে এই সংবিধান প্রণয়নের প্রক্রিয়া এবং কাঠামো নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন রয়েছে। তিনি দাবি করেন এই সংবিধান যথেষ্ট জনতান্ত্রিক ছিল না এবং এতে ক্ষমতার ভারসাম্য সঠিকভাবে প্রতিষ্ঠিত হয়নি। একই সঙ্গে তিনি বলেন সংবিধান পুনর্লেখনের বিষয়টি নতুন করে বিবেচনা করা প্রয়োজন। জুলাই সনদ নিয়ে বিস্ফোরক মন্তব্য। জুলাই জাতীয় সনদ প্রসঙ্গে তিনি বলেন এটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল হলেও বাস্তব প্রয়োগে নানা সমস্যা তৈরি হয়েছে। তার অভিযোগ সনদের গুরুত্বপূর্ণ অংশগুলিতে ভিন্ন মত যুক্ত করে এটিকে দুর্বল করা হয়েছে, ফলে এটি একটি ঐক্যমতের দলিল হিসেবে তার কার্যকারিতা হারিয়েছে। তিনি আরও দাবি করেন কিছু রাজনৈতিক দল নিজেদের স্বার্থে এই সনদকে ব্যবহার করেছে, যা জাতীয় ঐক্যের পরিপন্থী। গণভোট ও রাজনৈতিক অবস্থান। গণভোট প্রসঙ্গে তিনি বলেন এটি একটি সম্মিলিত প্রক্রিয়া হলেও এর বাস্তবায়ন নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি উল্লেখ করেন সব রাজনৈতিক শক্তি এতে অংশগ্রহণ করলেও পরবর্তীতে অবস্থান পরিবর্তন হয়েছে। তার মতে গণভোটের মাধ্যমে যে ঐক্যমতের ভিত্তি তৈরি হওয়ার কথা ছিল তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। রাজনৈতিক বিভাজন আরও গভীর হচ্ছে। তার বক্তব্যে স্পষ্ট হয় যে দেশের প্রধান রাজনৈতিক দলগুলির মধ্যে মতপার্থক্য আরও গভীর হয়েছে। সংবিধান, নির্বাচন ও সংস্কার এই তিনটি ইস্যু এখন রাজনৈতিক সংঘাতের কেন্দ্রবিন্দুতে। তিনি ইঙ্গিত দেন ভবিষ্যতে এই বিভাজন আরও তীব্র হতে পারে যদি সমঝোতার পথ না খোঁজা হয়। সংসদে প্রতিক্রিয়া ও উত্তেজনা। পুরো বক্তব্য জুড়ে সংসদে উত্তেজনা বিরাজ করে। বিভিন্ন সময়ে সদস্যদের প্রতিক্রিয়া, মন্তব্য ও আপত্তিতে পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে। তবে শেষ পর্যন্ত তার বক্তব্য দেশের রাজনীতিতে নতুন বিতর্কের সূচনা করেছে, এ ব্যাপারে সবাই একমত। বিশ্লেষকদের দৃষ্টিতে। বিশ্লেষকদের মতে এই বক্তব্য শুধু একটি রাজনৈতিক ভাষণ নয়, বরং এটি ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থানের ইঙ্গিত। অর্থনীতি, সংবিধান ও রাজনৈতিক কাঠামো নিয়ে যে প্রশ্নগুলো তিনি তুলেছেন সেগুলো আগামী দিনে আরও বড় বিতর্কে রূপ নিতে পারে। একই সঙ্গে এটি প্রমাণ করে যে সংসদ এখন শুধু আইন প্রণয়নের জায়গা নয়, বরং জাতীয় রাজনৈতিক লড়াইয়ের প্রধান মঞ্চে পরিণত হয়েছে।